ত্রয়োদশ সংসদ নির্বাচনটা ঐক্যবদ্ধভাবে আলেম ওলামা ইসলামপন্থীরা করা প্রয়োজন। এই নিয়ে আমরা দীর্ঘ কাজ করছি, এখনও কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ যে আমাদের বেশিরভাগ দল একমত হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার চেষ্টা করব। যদিও আনুষ্ঠানিকভাবে এখন আলোচনা আমরা করি নেই, এখন পর্যন্ত এই আলোচনার পর্যায়ে আছে, যেহেতু তখন আরও কিছু দেখা দিয়েছে, যে কারণে এই আলোচনাটা এভাবে এগুলো কথা ছিল যে আমরা 1 মাসের মধ্যে একটা সিটির ব্যাপারটা প্রাথমিক আলোচনা করা প্রয়োজন, এখন আমরা করতে পারিনি। জামায়াত ইসলামী সহ আপনারা যে জোট করতে যাচ্ছেন সেই জোটের সর্বশেষ অবস্থা কি? জোট তো ঠিক করতে যাচ্ছে বলা যাবে না। নির্বাচনে আমরা আনুষ্ঠানিক করি, নির্বাচন করতে চাই। যা যার দল যা তার মার্কা তার থাকবে, নেতৃত্ব তার থাকবে। শুধু নির্বাচনটাকে আমরা মোকাবেলা করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। আমরা মনে করি জাতির এই সন্ধিক্ষণে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা উচিত কমপক্ষে নির্বাচনে। আর নির্বাচনে এক প্রার্থী দিলে কিন্তু পাবলিক বুঝতে পারবে যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা তাত্ত্বিক ঐক্যবদ্ধতা অতীতে আমরা ব্যবহার করেছি, বিভিন্ন পরে ঐক্যবদ্ধ নামটা দলে পরিণত হয়েছে। এই জন্য আমরা মনে করি যে ত্রয়োদশ সংসদ নির্বাচনটা ঐক্যবদ্ধভাবে আলেম ওলামা ইসলামপন্থীরা করা প্রয়োজন। এই নিয়ে আমরা দীর্ঘ কাজ করছি, এখনও কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ যে আমাদের বেশিরভাগ দল একমত হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার চেষ্টা করব। যদিও আনুষ্ঠানিকভাবে এখন আলোচনা আমরা করি নেই, সবগুলো দোষ আলোচনা হয় নাই, কিন্তু ব্যক্তি পর্যায়ে আলোচনাতে বা ইনফর্মাল আলোচনাতে এটা সবাই একমত হয়েছে যেভাবে করা উচিত। এখন পর্যন্ত এই আলোচনার পর্যায়ে আছে, যেহেতু তখন আরও কিছু দেখা দিয়েছে, যে কারণে এই আলোচনাটা ঠিক এভাবে এগুলো কথা ছিল যে আমরা 1 মাসের মধ্যে একটা সিটির ব্যাপারটা প্রাথমিক আলোচনা করা প্রয়োজন, এখন আমরা করতে পারিনি। ইতিমধ্যে কিছু ঐক্যমত্যের যে সমস্ত বিষয় আছে সেগুলো নিয়ে তাকে আইনগত আইন ব্যবস্থা রূপ দেয়া, সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা দিতে পারে। বিভিন্ন মত তৈরি হয়েছে, তো আমরা একটা মতের ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি আর কি। যে পিআর না হলে কি আপনারা নির্বাচনে যাবেন? আমরা যেটা চেয়েছি, দলীয় অবস্থা আমাদের হচ্ছে যে উচ্চ হাউসে উচ্চ কক্ষ যেটা হওয়ার কথা, এখানে পিআর হতে হবে, অর্থাৎ বোর্ডের অনুপাতে হতে হবে। আর কোনো দল চেয়েছে, এবং তারা মাইনরিটি বেশিরভাগই চেয়েছে যে পিআর পদ্ধতি কমপক্ষে উচ্চ কটা হওয়া উচিত। আর কোনো দল দাবি করেছে যে আমরা সব নিম্নের এবং উপরের 2 কক্ষই পিআর পদ্ধতি চালু করা। কাজে আমাদের দলের স্ট্যান্ডার্ড চক্ষুকে হওয়া উচিত। নির্বাচনে তো আমরা এখানে জড়াচ্ছি না, এটা জড়াচ্ছি না, আমরা চাই এটা হওয়া উচিত। যেহেতু সিদ্ধান্ত আমাদের এখানে ঐক্যমত্যে, কিন্তু প্রায় বেশিরভাগ দল বলেছে উচ্চ কক্ষটা কমপক্ষে পিআর হওয়া উচিত, আর কোনো দল বলেছে নিম্ন কক্ষ হওয়া উচিত, এই আর কি। পিআর নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত চরম আকার ধারণ করতে যাচ্ছে। এর ফলে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে কিনা? আমার মনে হয় যে এটা দ্বন্দ্ব সংঘাত হবে কেন, এটা আমাদের দেশে নতুন। যদিও পৃথিবীর অধিকাংশ গণতন্ত্রের দেশে কিন্তু পেপার চালু আছে, আমাদের নতুন হলেও উপমহাদেশের ভিতরে 2টা দেশে চালু আছে, শ্রীলঙ্কা এবং নেপালে। আমাদের কাছাকাছি দেশ ফিলিপিনে আছে, সিঙ্গাপুরে আছে, তারপর আপনার থাইল্যান্ডে আছে, জাপানে আছে, এগুলো এশিয়ার দেশ, কিন্তু ইন্দোনেশিয়াতে আছে, আর নিউজিল্যান্ডে আছে। কাজে এই অঞ্চলে তো এগুলো বহুলভাবে এটা ব্যবহৃত চর্চিত বিষয়। কাজে এটা দ্বন্দ্ব করার কিছু না, এটা কিছু আলোচনা হতে পারে। এবং যদি এটা নীতি মেনে নেয় গভর্নমেন্ট, তাহলে বিভিন্ন দলের মধ্যে আলোচনা হতে পারে কোন ধরনের কোন ক্যাটাগরি আমরা পিআর চালু করব। মানে একদম পিআর বললে তো অনেক বোঝায়। পিআরের কয়েকটা ভাগও আছে, বিশুদ্ধ পিআর, একটা হচ্ছে মিশ্র পিআর, আবার এর মধ্যে আর কতগুলো ভাগ আছে। এই জন্য কোন পিআর আমাদের জন্য উপযুক্ত হবে, আমাদের জন্য বাস্তব হবে, এগুলো সামনে আলোচনা করার প্রয়োজন হবে। কিন্তু এখন পিআরের বিরোধী আর পিআরের পক্ষে আলোচনাটা একটু মাঠে আছে। বিশেষ করে ধরেন জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এরা বিরাট সম্মেলন করে দাবি করে যে আমরা পিআর বলতে চাই, এর দাবি মাত্র। কেমন আমরা পিআর বলতে হলে আমরা বিরোধিতা করবো না,
তবে আমরা এই মুহূর্তে চাচ্ছি উচ্চক হওয়ার জন্য চাচ্ছি যে আমাদের স্ট্যান্ড, দলীয় স্ট্যান্ড উচ্চকে মহিলাদের ব্যাপারে পেয়ার বৈধ হওয়া উচিত, এটা আমাদের দলীয় স্ট্যান্ড। বুঝতে পেরেছি। সেনা শাসনের কোনো আশঙ্কা আছে কিনা দেশে? আমি এখনো মনে করছি না, এমন কোনো কারণ তৈরি হয় না যে সেনা শাসন আসতে হবে। সেনা শাসন আসলেই যে সমাধান হবে এটা জরুরি নয়। কারণ আগে সে একটা পার্থক্য হচ্ছে, আগে যদিও আমাদের দেশে ঘটনা ঘটেছে, কিন্তু তখনকার অবস্থা এখন অবস্থার পার্থক্য হচ্ছে যে ছাত্র সমাজ এবং জনতার একটা বড় অংশ এরা কেউ চায় না যে আধিপত্য জোর করে এটা কেউ তারা চায় না। এই জন্য আমরা মনে করি যে এই দুটো আশঙ্কা আমি এখনও মনে করি আছে বলে মনে করি না। যদি আমরা সবাই ভুল করি, আমার কথা হচ্ছে রাজনৈতিক দল যদি ভুল করে ফেলে তাহলে আলাদা কথা, কিন্তু তারা এখন পর্যন্ত সবাই বলছে নির্বাচনে যাবে এবং নির্বাচন যদি পরিবেশটা ঠিক থাকে, যদি সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন হলে তো হবে না, পরিবেশ ঠিক থাকতে হবে, নিরাপদ পরিবেশ থাকতে হবে, সবাইদের ভোট দিতে পারে ব্যবস্থা হতে হবে। জবরদস্তি, কেন্দ্র দখল, প্রেশার দেওয়া, কাউকে বাধা দেওয়া, এই কাজগুলো যদি হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কাজে এগুলো যদি এখন সবাই বলতে মুখ দিয়ে এখন যদি কাজগুলো করা যায় এবং এই গভর্নমেন্ট যদি এনশিওর করতে পারে যে সুস্থ সুন্দরভাবে নির্বাচনটা হবে, জবরদস্তি হবে না, নিরাপত্তা লঙ্ঘিত হবে না, তাহলে আমি মনে করি না সেনার কোনো অবকাশ আছে। ভারত আগামী নির্বাচন বানচাল করতে চায় বলে শোনা যাচ্ছে, আপনারা জাতীয় ঐক্য ধরে রাখতে পারবেন কি? জাতীয় ঐক্য তো কিছুটা এখন ক্ষুণ্ণ ইতিমধ্যে হয়েছে আমাদের। 5ই অগস্টে গোটা জাতি ফ্যাসিবাদ বিরোধী এবং তার দোসরদের বাদ দিয়ে বাকি সব জাতি একমত ছিল, কিন্তু 1 বছরের ব্যবধানে আমরা সবাই একমত থাকতে পারছি না, এটা বাস্তব কথা। আমি মনে করি যে ভারত এবং শেখ হাসিনা দিল্লিতে বসে তো কলকাতায় নাড়ছে এবং কলকাতাতে প্রবেশ করা হয়েছে আমরা শুনেছি, সেখান থেকে তারা চেষ্টা করছে এবং তাদের তো সরাসরি তারা এখন পারবে না, যেহেতু তার দল ইলেকশন যেতে পারছে না। ওই যে আগ কথাটা বলেছিলাম যে তাদেরকে কিছু কিছু গ্রুপকে হাত করে কাজটা করার চেষ্টা করবে, এরকম জাতীয় পার্টি একটা আছে, বা এই জাতীয় গ্রুপগুলোকে তারা কাজে লাগিয়ে চেষ্টা করবে নির্বাচনকে নস্যাৎ অথবা তাদের কিছু বের হয়ে আসার ব্যবস্থা করা। এই জন্য আমাদের হুঁশিয়ার থাকতে হবে যাতে করে নির্বাচনের মাত্রা করার জন্য কোনো মহলতে চেষ্টা না করা হয় এবং যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট না করা হয়, গভর্নমেন্টকে দিতে হবে যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে লঙ্ঘন না হয়, কেউ করতে না পারে, যেই করতে হবে তাকে বাধা দিতে হবে। এটা গভর্নমেন্টকে কঠোর হতে হবে ব্যাপারে, আর দলগুলোকে কঠোর হতে হবে যাতে করে স্বাভাবিক যে সমস্ত কর্মকাণ্ড 1 বছরে ঘটেছে, এত অনেক চাঁদাবাজি অনেক কিছু হয়েছে, মনে রাখতে হবে যে এগুলো এখন সবাইকে চেষ্টা করতে হবে যাতে তাদের যার কর্মীরা জড়িত হয়েছে সবাইকে নিরস্ত্র ব্যবস্থা করা, কঠোর ব্যবস্থা করা গভর্নমেন্ট করতে হবে, তাদেরকে করতে হবে। তাই মনে করি এই চক্রান্ত সফল হবে না ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, তারেক রহমান ও মির্জা ফখরুল দেশে ডানপন্থী উত্থানে উদ্বেগ প্রকাশ করেছেন তারা দুজনেই। তাহলে বিএনপি কি বামপন্থী রাজনীতি করছে? এটা তো আমারও প্রশ্ন যে ওনারা নিজেরা কি দল, ওনাকে বামপন্থী ডানপন্থী, কিন্তু আমি প্রশ্ন করি ওনাকে, উনি হয়তো এটা বুঝে বলছেন আমি মনে করি না। যদি তারা বুঝে বলে থাকে তাহলে কিন্তু অনেক প্রশ্ন দাঁড়াবে। তারাও কথার মধ্যে স্তমানের কথাটা বলেছে তারা, আর ডানপন্থী ইসলামপন্থী বুঝিয়ে থাকে তো একটু দুর্ভাগ্যজনক। বিএনপি হচ্ছে দেশের প্রথম রাজনৈতিক দল, জনপ্রিয় দল, যারা ইসলামের নামটা ভাঙিয়ে সংবিধান চেঞ্জ এনে এরা জনগণকে সমর্থন পেয়েছে, সেই দলের মুখে মানায় না যদি বুঝে বলে থাকে। আর না বুঝে বলে তাহলে বলবে যে অজ্ঞতা কারণে বলে ফেলেছে, এটা অন্য বিষয়। এই জন্য তার উদ্বিগ্ন কারণ না, ইসলামপন্থের তো দিন দিন হবেই, হওয়ার স্বাভাবিক, সারা দুনিয়া হচ্ছে, এখানে হবে। এটা এমন না যেটা অদ্ভুত কোনো জিনিস। তারা ইসলামপন্থী বলতে অদ্ভুত মনে করে তাহলে আলাদা কথা। আমরা মনে করি যে ইসলামপন্থীর উত্থানের তারা যে ভয়টা পাচ্ছে, এটাকে ডানপন্থার উত্থান বলা যায় না, বামপন্থার উৎপাদন, এটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের উত্থান হচ্ছে মূলত। এই জন্যই মনে করি আপনার এই ফখরুল সাহেব বলেন আর তারেক সাহেব বলেন, ওনারা যে বলে এই ধরনের কথা বলাটা আমরা সমর্থন করি না, এবং এটা আমরা তাদের কথা কেন তারা বললেন এই ব্যাখ্যা আমরা এখনো
সরাসরি আলোচনা জানতে পারি নাই। তারা বলেছেন, এটা আমি শুনেছি বা দেখেছি পত্রিকায়। আমার বিশ্বাস তারা এটা বুঝে বলেন নাই। আর বুঝে বলে থাকলে যদি তারা ইসলাম পন্থায় বুঝিয়ে থাকেন এর মাধ্যমে, তাহলে এটা তাদের স্ববিরোধিতা। কারণ তারাই নিজে এই পন্থার ব্যাপারে কথা আগে বলেছেন। তারা নিজেরা এখনও মাঝে মাঝে বলে, তাদের এক নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন যে ইসলাম বিরোধী আইনে আমরা পাশ করবো না। এটা বলা মানেটা কি? এটা বলা মানে হচ্ছে আপনি ইসলামের মেনে নিচ্ছেন, ইসলামে আইন আছে, এটার বিরোধী আইন পাশ করবেন না। কাজে আপনার কথাই তো স্ববিরোধিতা, দলের কথাই স্ববিরোধিতা। এদিন আমি মনে করি এটা ওনারা বলে ফেলেছেন, হয়তো কথার কথা হিসেবে বলছেন। আমি মনে করি এটা কোথায় মিনিং করছে বলে আমার মনে হয় না আর কি। আপনি শিবিরের প্যানেল থেকে ডাকসুতে জিএস প্রার্থী ছিলেন, তখনকার অভিজ্ঞতা কি ছিল? ডাকসু ইলেকশন 9 সেপ্টেম্বর কে জিতবে বলে আপনি মনে করছেন? ডাকসু নিয়ে আমরা বেশি ভাবছি না, যদিও আমাদের ছাত্র মজলিসের সেখানে একজন প্রার্থী আছে, আরেকটা প্যানেলে তারা স্বতন্ত্র প্যানেল করে প্রার্থী করছে। আমরা এই মুহূর্তে আমাদের যা ডাকসু নিয়ে ভাবনা আমাদের তেমন, যেহেতু আমাদের কোনো প্যানেল সেখানে নাই। ব্যক্তি হিসেবে আমাদের ছাত্র মজলিস কেউ আছে, এই ভিন্ন বিষয়, কিন্তু প্যানেল আমাদের নাই। এই জন্য আমাদের দলীয় ইন্টারেস্টটা খুব নাই এখানে। তারপর ডাকসু নির্বাচনে আমরা আশা করি যে 40 লাখ ভোটার সেখানে আছে, তারা অধিকাংশ তাদের সমর্থন করবেন, তিনি আসবেন। আমরা চাই ডাকসু নিয়মিত নির্বাচন হোক, আমরা চাই ডাকসু ইউনিভার্সিটি কেন্দ্রিক কাজকর্ম করুক, এটা আমাদের দাবি। এবং ছাত্রদের সমস্যা মোকাবেলা করা, আবাস সমস্যা মোকাবেলা করা, এবং যাতে করে জ্ঞান গবেষণার ক্ষেত্রে ছাত্রদের পড়াশোনা পরিবেশের ক্ষেত্রে যা সহায়ক ভূমিকা পালন করাই হচ্ছে তাদের কাজ হওয়া উচিত। রাজনীতি নিয়ে বেশি মাতামাতি করা তাদের কাজ হওয়া উচিত না আমি মনে করি। যদি আমাদের দেশ ইতিহাসে বরাবর দেখা গিয়েছে রাজনৈতিক ক্ষেত্রে ডাকসু একটা নেতৃস্থানীয় ভূমিকা তারা পালন করেছে, বিশেষ করে 69 এবং 71-এ। আপনি তো একবার জিএস প্রার্থী ছিলেন শিবিরের পক্ষ থেকে, তখনকার অভিজ্ঞতা কি? আমরা যখন ছিলাম তখনকার সময় অভিজ্ঞতা হচ্ছে, এই সময় তো অভিজ্ঞতা আমরা শুরু করে বলবো না, কারণ তখন পরিস্থিতি খারাপ ছিল অর্থ বলবো যে তখন মুজিববাদী ছাত্রদেরকে বলা হতো, আওয়ামী লীগের সভাপতি ছিল, তারা একটু দুর্বল অবস্থা ছিল, ছাত্র ইউনিয়ন আরও দুর্বল ছিল। তখন ছিল জাসদপন্থীরা ছিল সবল, এবং তারা ক্যাম্পাসের ভিতরে প্রচার চালাতো, এবং তারা আমাদের কম অত্যাচার করে নাই, তারাও করেছে, এবং ছাত্র দলের ছেলেরা আমাদের অত্যাচার করেছে। বিশ্ববিদ্যালয়ে আমরা হলে থাকতে পারতাম না, রুম থেকে বের করে দেওয়া হতো, আবার আমরা কয়েক বছর আমরা ঢুকেছি। এইভাবে আমার ব্যক্তিগতভাবে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমরা হলে থাকতে পারি না। তো এই পরিবেশটা ইলেকশনের মাধ্যমে এটা কিছুটা সেটেল করা হয়েছিল। আমি মনে করি ইলেকশন হলে পরে সহনশীলতা বাড়ে। এরা কিন্তু অবস্থা খারাপ ছিল বেশি, আরও ইলেকশন শুরু হওয়ার পর থেকে কিছুটা সহনশীলতা বেড়েছে। এবং আমি মনে করি ডাকসু ইলেকশনের মাধ্যমে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহনশীলতা বৃদ্ধি পাবে, এবং এটি আমরা কামনা করি। এবং রেগুলার যদি ইলেকশন হয়, তার ছাত্ররা অন্যায় পথ অবলম্বন করতে সাহস পাবে না। প্রতি বছর যদি ইলেকশন করতে হয়, তারা অবশ্যই তাদের ছাত্রদের অধিকারে তারা দেবেন, তাদের অসন্তুষ্টি সৃষ্টি হয় এমনকি তারা করতে চাইবেন না। এই জন্য আমি মনে করি নিয়মিত ছাত্র নির্বাচন হওয়া প্রয়োজন। শুধু ডাকসু তো নয়, সব ইউনিভার্সিটি বা সব কলেজগুলোতে যে সংগঠনটা আছে বলা হয়, এটা রেগুলার হওয়া দরকার। তাহলে কিন্তু ক্যাম্পাসের পরিবেশটা ফিরে আসবে এবং সহনশীল পরিবেশটা ফিরে আসবে। এবং আমরা এটা মনে করি যে জাতীয় রাজনীতিতে ছাত্র সংগঠনকে ডাইরেক্ট জড়ানোর প্রয়োজন নাই, যদিও ছাত্রদের ভূমিকা আছে নিঃসন্দেহে, কিন্তু ছাত্রদের ভূমিকাটা হওয়া উচিত পড়াশোনা কেন্দ্রে, ক্যাম্পাস কেন্দ্রে হওয়া উচিত, প্রধান ভূমিকা হওয়া উচিত। এইভাবে যদি রেগুলেশন করা যায় তাহলে এটা গড়ে উঠবে আশা করি আমরা, বা আমরা এটা চাই যে অধিকাংশ ছাত্ররা যাকে বন্ধ করবে তারা নির্বাচিত হবেন। এভাবে আমাদের ব্যক্তিগত, যেহেতু আমাদের কোনো প্যানেল এই মুহূর্তে নাই, তা আমরা চাইব তারাই নির্বাচিত হোক যারা আদর্শিকভাবে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, যারা ছাত্রদের কল্যাণে কাজ করবে এবং ক্যাম্পাসে ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, নিরাপদ পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, এবং অপকর্ম যারা করেছে এদেরকে তারা প্রতিরোধ করতে পারবে, এমন প্যানেলই নির্বাচিত হওয়া উচিত বলে আমি মনে করি।